স্বাগত। আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। উন্নত গণতন্ত্র নয়, দেশের উন্নয়নে বেশি নজর রাখছে আওয়ামী লীগ। আদর্শিক রাজনীতির এই ঘাটতি পূরণে বিকল্প কোনো পথ জনতাকে দেখাতে পারছে না বিএনপি। এসব নিয়ে আজকের আলোচনা দেশ গঠন, দল গঠন। কথা বলতে স্টুডিওতে আছেন আওয়ামী লীগের সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার হাবিবে মিল্লাত মুন্না। আরও আমাদের সঙ্গে যোগ দিবেন, স্টুডিওতে এসে পৌঁছেছেন মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি শামা ওবায়েদ, এবং আমাদের সাথে যোগ দিবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ সাংবাদিক বিভাগের সহযোগী অধ্যাপক শামীম রেজা এবং গণজাগরণ মঞ্চের সম্মানক ডক্টর ইমরান সরকার। তারা দুজনেই যানজটে আছেন। শামা ওবায়েদকে আমি দেখতে পাচ্ছি, তিনি নিশ্চয়ই চলে আসবেন কিছুক্ষণের মধ্যে। আমি এখানে ডক্টর হাবিবে মিল্লাত মুন্না, আমি প্রথমে আপনাকে জানতে চাইবো যে শিক্ষকদের আন্দোলন থামাতে অবশেষে মাননীয় প্রধানমন্ত্রীকেই উদ্যোগ নিতে হলো। এই জন্য ক্ষুব্ধ সুরঞ্জিত সেনগুপ্ত আজ প্রশ্ন তুলেছেন, সবকিছু প্রধানমন্ত্রীকেই সমাধান করতে হবে কেন? দায়িত্বরত মন্ত্রীরা কি করছেন? আপনার কাছে এর কোনো উত্তর আছে কিনা, নাকি আপনার মনেও একই প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাদেরকে এবং দর্শকদের। আপনি যে কথা বলেছেন শিক্ষকদের আন্দোলন, পৃথিবীর যে কোনো দেশেই, বিশেষ করে গণতান্ত্রিক দেশে যে কোনো ধরনের আন্দোলন হতে পারে যদি যৌক্তিক কোনো আন্দোলন হয়। তবে আমরা বাংলাদেশের ক্ষেত্রে একটা ব্যাপার খেয়াল করেছি, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন মাননীয় প্রধানমন্ত্রী থাকেন, তখন যদি দেশে কোনো গণতান্ত্রিক আন্দোলন হয়, যৌক্তিক আন্দোলন হয়, সে আন্দোলনটিকে কিন্তু সত্যিকারের সম্মান দেখিয়ে আন্দোলনটাকে মেনে নেওয়া হয় এবং ফলপ্রসূ সফলতা আসে আন্দোলনের। কিন্তু কেউ যদি আন্দোলনের নামে পেট্রোল বোমা মারে, আন্দোলনের নামে মানুষকে পুড়িয়ে মারে, আন্দোলনের নামে মানুষকে দেশের ধ্বংস করে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে, অর্থনীতিকে ধ্বংস করার চেষ্টা করে, তখন কিন্তু সেইটাকে মেনে নেওয়া হয় না। সুতরাং শিক্ষকদের আন্দোলন না, ডক্টর হাবিব মিল্লাত মুন্না, মেনে নেওয়াতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু সেটি হচ্ছে যে সব উদ্যোগ প্রধানমন্ত্রীকেই নিতে হয়, সেই ব্যাপারটি কিরকম দাঁড়ায় যে শিক্ষকরাও কিন্তু বলছিলেন যে আমরা যদি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে 5 মিনিট কথা বলতে পারি তবেই আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। এটি এরকম কেন? তাহলে এরকম এই কারণে আপনার দেখেন, বাংলাদেশে একজন নেত্রী আছেন যার ভীষণ আছে, যিনি দেশকে নিম্ন মধ্যমায়ের দেশে পরিণত করেছেন, যিনি দেশকে উচ্চ মধ্যমায়ের পরিণত করতে চান, উন্নত দেশ করতে চান। সবাই ভাবে ওনার কাছে গেলে সমস্যার সমাধান হবে। এ ধরনের নেতা নেত্রী পাওয়া তো বাংলাদেশের জন্য না, পৃথিবীর জন্য একটা সম্মানকর ব্যাপার। আমিও মনে করি এটা সম্মানজনক ব্যাপার, কিন্তু একজন নেতার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে তিনি আরো নেতৃত্ব তৈরি করেন। সেই ক্ষেত্রে কি তিনি একটু ব্যর্থ? অবশ্যই না। আপনারা দেখেন, আপনার কতগুলো ঘটনা ঘটে গেল, প্রধানমন্ত্রীকে উদ্যোগ নিতে হয়েছে। আপনার নিশ্চয়ই মনে আছে নারায়ণগঞ্জে 7 খুনের সময় প্রধানমন্ত্রীকেই বলতে হয়েছে যে কেউ ছাড় পাবে না। এটা তো স্বাভাবিক, কিন্তু রামুর ঘটনার সময় তাই বলতে হয়েছে, অভিজিতের ঘটনায় অনেকেই বলেছেন। কিন্তু আপনারা মনে রেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী যেন দেশের মাননীয় প্রধানমন্ত্রী বলার পরে সিচুয়েশন অন্যরকম হয়েছে। সিচুয়েশন আগে থেকেই অন্যরকম হচ্ছিল। মাননীয় প্রধানমন্ত্রী যতক্ষণ না বলেছে ততক্ষণ পর্যন্ত আপনারা আসলে বোঝার চেষ্টা করেননি যে কথাটা বলা হয়েছে। এটা যদি উনি নাও বলতেন এই ঘটনা একই ঘটতো। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্যাট প্রসঙ্গেও কি আপনার মনে পড়ে যে মাননীয় প্রধানমন্ত্রীকে স্টেপ ইন করতে হয়েছিল? তিনি কথা দিয়েছিলেন যে আমি সংসদে ওনার বক্তৃতা স্মরণ করতে পারি। উনি বলেছিলেন যে আমাদের সন্তানদের নিজের পকেট থেকে কোনো পয়সা দিতে হবে না। এবং একটি কথা উনি বলেছিলেন যে দেশে গণতান্ত্রিক আন্দোলন সফল হয়, আমরা গণতান্ত্রিক আন্দোলন করে এখানে এসেছি, এবং যত গণতান্ত্রিক আন্দোলন হবে, ন্যায্য আন্দোলন হবে, তত বাংলাদেশ সফল হবে। অন্যায্য আন্দোলনগুলো বাংলাদেশে আলোর মুখ দেখবে। আমি সভাপতি জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আইটি বিশেষজ্ঞ শামা ওবায়েদ আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি শুনছিলেন ডক্টর হাবিব মিল্লাত মুন্নাকে। আমি আপনার কাছে জানতে চাইবো যে মাননীয় প্রধানমন্ত্রী তার উদ্যোগে শিক্ষকদের আন্দোলনে শিক্ষকরা আশ্বাস পেয়ে শিক্ষকরা বললেন যে তারা আশ্বস্ত হয়েছেন, তিনি যে এরকম সমস্যার সমাধান করতে পারেন এবং একটি খুবই আনন্দঘন পরিবেশের মধ্যে, একটি পিঠার উৎসবের মধ্যে, যেখানে বাংলাদেশের সব খুব প্রায় সব গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যেখানে ছিলেন, আপনি এটিকে কিভাবে দেখছেন? আজকে যে মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষকদেরকে ডেকেছেন, এটা আমি পজিটিভলি দেখছি। কিন্তু আসলে এতদিন যে ওনারা আন্দোলন করলেন, এই 37টি বিশ্ববিদ্যালয় যে এতদিন বন্ধ ছিল, এতদিন বলতে 5-6 দিন বন্ধ ছিল, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ক্ষতিটা কিন্তু শিক্ষার হয়েছে, ক্ষতিটা কিন্তু আমাদের যারা ছেলেমেয়েরা আছে তাদের হয়েছে। হ্যাঁ, এবং যখন শিক্ষকরা আন্দোলন শুরু করেছিলেন, আমি মনে করি যে এইটা আমাদের যদি প্রথম থেকেই এই ক্রাইসিসটা অ্যাড্রেস করা হতো যে কেন ওনাদের কিছু ডিমান্ড আছে এবং ডিমান্ডগুলো হয়তো এই মুহূর্তে ফুলফিল করা সম্ভব নয়, প্রধানমন্ত্রীর পক্ষে সম্ভব নয়, আমাদের যে সিস্টেম আছে সেই সিস্টেমে হয়তো এখনই সম্ভব নয়। কিন্তু ওনাদেরকে যদি আগেই ডেকে কথা বলা হতো, আমরা বিভিন্ন সময় দেখেছি বরঞ্চ ওনারা যখন মাঠে ছিলেন, রাস্তায় ছিলেন, তখন কিন্তু অনেক অপ্রিয় কথাও শিক্ষকদের কিছু শুনতে হয়েছে। হ্যাঁ, আমাদের সরকারের পক্ষ
থেকে, সেটা কিন্তু আসলে কারণ আমরা জানি যে শিক্ষকদেরকে শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীতে শিক্ষকদেরকে একটা পর্যায়ে ধরা হয়, হ্যাঁ, কারণ ওনাদেরকে বলা হয়েছে যে কেন সচিবদের কেন ইয়ে করা হয় না, মানে সচিব হলেই তো পারে তারা, কারণ অনেক আবার এটার রিপ্লাই তারা বলেছে যে সচিব, আমরা তো সচিব বানাই, আমরা কেন সচিব হতে যাব। হ্যাঁ, শামাওয়াবেদ, আমি আপনাকে একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গায় শামাওয়াবেদ এসেছেন, আপনি শিক্ষক নেতা, শিক্ষকও বটেন, আপনি একজন রাজনীতিবিদও বটেন, আপনার কাছে এটি কি মনে হয় যে আরো আগে এই উদ্যোগটি নিলে তো আর পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এই সাফারটি করতে হতো না? দুই নম্বর কথা হচ্ছে আমরা সরকারের শীর্ষ পর্যায় থেকে অনেক রকম কথা শুনেছি যেটি শামা বললেন। উনি যে কথাগুলো বলেছেন একদম গত সপ্তাহে যে ঘটনাগুলো ঘটছে, সোমবার থেকে শিক্ষা বন্ধ রয়েছে, তারা ক্লাস নিচ্ছেন না, আসলে ঘটনাটা সত্যি দুঃখজনক। এতে ক্ষতি হয়েছে, অস্বীকার করার কোনো কারণ নেই, কিন্তু যদি কোনো গণতান্ত্রিক দল হয় তাহলে এই ধরনের কথা বলা যাবে না যে আন্দোলন মানুষকে প্রথম দিন আমরা ছোটবেলায় শুনেছি, যে এখনো শুনি যে বাচ্চা না কাঁদলে নাকি মা দুধ দেয় না। তো সেই জন্য আপনার আন্দোলন যে যৌক্তিক সেটা তো আপনাকে বুঝিয়ে বলতে হবে, সেই বুঝিয়ে বলার জন্য তো তাদেরকে কিছুটা সময় দিতে হবে। আপনি একজন চিকিৎসক এবং অধ্যাপক বটে, এমন অনেক মাও তো আছে যে কান্নার আগে দুধ দেন। আমি আমার সম্পর্কে শুনেছি, আমি কান্নার আগে আমার মা আমাকে দুধ দিতেন। সেটা আপনি শুনে থাকতে পারেন, কিন্তু যখন প্রবাদ বাক্য কোনো কিছু হয়ে থাকে বুঝতে হবে দুই একটা এক্সেপশন থাকতেই পারে, কিন্তু অধিকাংশ একই ঘটনা ঘটে। আরেকটি কথা, আমার দাবি দেওয়া আমাকে মেনে আমাকেই সবার সামনে বলতে হবে। আপনি বলেছেন 7 দিন, আপনার মনে আছে গত বছর শ্যামাবাদ যে পার্টি করেন সেই পার্টি আমাদের 93টি দিন আমাদের 11 লক্ষ 15 লক্ষ এসএসসি পরীক্ষার্থী, 11 লক্ষ এইচএসসি পরীক্ষার্থীকে অবরোধ হরতাল ডেকে ওনার পার্টি এই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার, মেধাশূন্য করার চেষ্টা করেছিল। তার মুখে যখন এই কথা শুনি আমার ভূতের মুখে রান্না মনে হয়। তারপর আমরা যেহেতু গণতান্ত্রিক দল, আমরা সেই জন্য আমরা বলতে চাই 5 দিনের মধ্যে আমরা ডেকেছি। মাননীয় প্রধানমন্ত্রী যদি 5 দিন বা 6 দিনের মধ্যে কাকে রাখেন মনে হবে এক্সট্রিমলি প্রায়োরিটি, উনি অনেক কাজ নিয়ে ব্যস্ত থাকেন। আপনার কি এরকম মনে পড়ে যে 2015 সালের যে অবরোধটি সেটি আসলে শুরু করেছিল আওয়ামী লীগ? কারণ হচ্ছে যে 3-5 তারিখে একটি জনসভাকে কেন্দ্র করে ঢাকার সাথে সবার যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, এবং হ্যাঁ, খুব সুন্দর কথা বলেছেন আপনি। আপনি কি বলতে চান আমি সব জানি, আপনাকে শুধু একটা কথা বলতে হবে, তার আগে কিন্তু বেগম খালেদা জিয়া ওই বছরই 13টি সফল জনসভা করেছিলেন, একটিতে আওয়ামী লীগ বাধা দেয়নি। কিন্তু 5ই জানুয়ারি যখনই রিপোর্ট আসতে শুরু করলো বিএনপি অস্থিতিশীল চেষ্টা করবে, অরাজকতা চেষ্টা করবে, পৃথিবী আজকে ওপেন, গোয়েন্দা সংস্থাগুলো বসে তোর আঙুল চষে না, তারা কাজ করে, তাদের দায়িত্ব রয়েছে। এবং যখন আমরা দেখলাম যে সত্যিকার অর্থে অবরোধ ডাকার পরই মানুষ মারা শুরু হয়ে গেল, তখন তার সত্যতা প্রমাণ হলো। যখন দেখলাম যে 135 জন মানুষকে পুড়িয়ে মারা হলো অবরোধ ডাকার পরে, আচ্ছা আমরা একটু শামাওয়াবেদ আপনার কাছে শুনি, আমরা শামাওয়াবেদ আপনার কাছে শুনি যে আমি একটা কথা বলি, অবরোধ যদি ডাকার পরে এটা করা হয়ে থাকে, গণতান্ত্রিক দল হিসেবে যদি বিএনপি গণতান্ত্রিক দল, তারা গণতান্ত্রিক হিসেবে তার নেত্রীর জন্য কি করলো, গণতন্ত্র টিকিয়ে রাখার জন্য তারা কি আন্দোলন করলো গণতান্ত্রিক, সেই ইমরান সরকার আমাদের সাথে এসে পৌঁছেছেন। ইমরান আপনাকে স্বাগত জানাচ্ছি, যদিও আমাদের একটু দেরি হয়ে গেছে। শামা, আপনারা জানতে চাইবো যে আপনি বলছিলেন যে আমাদের শিক্ষার্থীদের ক্ষতি হয়ে গেল, কিন্তু গতবার তো 93 দিন, এটিও তো একটি যৌক্তিক প্রশ্ন। আমার না আপনাদের সবার কথা খুব যৌক্তিক মনে হয়। হ্যাঁ, এখন এইটাই তো একটা ফানি ব্যাপার। এখন শুনেন, মিল্লাত ভাই হচ্ছে একজন চিকিৎসক, স্বনামধন্য চিকিৎসক, উনি একজন অধ্যাপক। এখন উনি যদি বলেন যে বাচ্চা না কাঁদা পর্যন্ত মা দুধ দেয় না, আর উনি একজন চিকিৎসক, আপনি কি রোগী ঠিক মারা যাওয়ার উপক্রম হলেও আপনি ওনাকে চিকিৎসা দিবেন? 10 মিনিট আগে মারা যাবে না। এটা কিন্তু খুবই দুঃখজনক। শুনেন, মিলাদ ভাই কিন্তু আমার এলাকার জামাই, বুঝছেন, উনি কিন্তু আমাকে কথা বলে। হ্যাঁ, তা এখন আমি আপনাকে বলতে চাই যে এইটা কিন্তু আপনার মতো আপনার মতো একজন শিক্ষিত, অদল বদল, হ্যাঁ, শিক্ষিত অধ্যাপক এবং ডাক্তারের কাছ থেকে এই ধরনের কথাবার্তা কিন্তু অ্যাটলিস্ট বাংলাদেশ জনগণ আশা করে না। এবং আপনি 93 দিনের অবরোধের ব্যাপারটি ঠিক কিনা, এসএসসি এইচএসসি পরীক্ষার্থীদের আসলে পড়ালেখাটা একটু ক্ষতির মধ্যে পড়েছিল কিনা? আমার ভাই এসএসসি এইচএসসি পরীক্ষা দিল, যে বোন এইচএসসি পরীক্ষা দিল, তারা কিন্তু খুবই উদ্বিগ্ন ছিল, তারা জানতো না কোন রুটিন কোন দিন কি হবে। আমি দেশের নাগরিক হিসেবে, এবং আমাদেরও তো ছেলে মেয়ে আছে, অবশ্যই এটা একজন গার্জিয়ান হিসেবে, দেশের নাগরিক হিসেবে এটা উদ্বেগের কারণ। কিন্তু বিগত দিনে আওয়ামী লীগও কিন্তু বহুবার আন্দোলন করেছে যখন এসএসসি এইচএসসি পরীক্ষা চলেছে। যেই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এত কথা, তার সেই সময় কিন্তু তারা আন্দোলন করেছে পরীক্ষার সময়। কিন্তু আমি একটা কথা বলছি, একটু বলবেন যে কোন সময়টাতে আওয়ামী লীগের আন্দোলনকে এসএসসি পরীক্ষা বলছিল? আমি বলি, এই যে আপনি বললেন যে 5ই জানুয়ারি নির্বাচন নিয়েই তো এই 93 দিনের আন্দোলন। এখন আপনারা কিন্তু এই বর্ষপূর্তি উপলক্ষে
নির্বাচন নিয়ে না কিন্তু মানে কিন্তু 5ই নির্বাচন জানুয়ারি প্রসঙ্গে যে আপনারা ভোটার বিহীন একটা নির্বাচন করেছিলেন, জি, জি। যেখানে 5% ভোটও পড়েনি, যেটা আপনারা যেখানে প্রতিহত করতে চেয়েছেন, যেখানে সেই নির্বাচন। যেখানে আপনারা এরশাদ সাহেবকে জোর করে নির্বাচনে যেখানে নিয়েছিলেন, 600 রওশন এরশাদকে পুড়িয়েছেন। বিরোধী দল বানিয়ে, যেখানে 600 সেই পুড়িয়েছেন। নির্বাচনের বর্ষপূর্তি উপলক্ষে একটি মিটিং করার কথা ছিল, সেই মিটিং আপনারা করতে দেন নাই কারণ বলেই আপনারা সরকার সর্বসৃষ্টি পতনের হয়। আন্দোলনের ডাক দিয়েছিলেন। এখানে কোনো সরকার পতনের আন্দোলন ডাক ছিল না। বেগম ওইটা জিয়া একটা সরকার পতন 5ই আন্দোলনের ডাক জানুয়ারি দিয়েছিলেন, শামা। গণতন্ত্র হত্যা দিবস পালন করার জন্য একটি এই বছরের কথা সমাবেশ। বলছি না, গত বছর এটি ছিল সরকার পতনের আন্দোলনের ডাক। হ্যাঁ। এবং উনি যদি এই শর্ট বছর মেমোরি না হয়ে থাকে, 1 বছর আপনারা খুব কম সময়। ডাক্তার মিল্লাত, শুনেন, এই বাংলাদেশের মাটিতে কি আওয়ামী লীগ সরকার পতনের জন্য আন্দোলন করে নাই? সরকার কি পতন হয়েছিল আন্দোলনে? আর ওনারা কি লগি বৈঠার আন্দোলন করেনি? তাতে কি মানুষ মারা যায় নাই? এখন আমি যে বাস্তবতা হচ্ছে যে আপনি একটা শিক্ষকের আন্দোলনকে মানে আমি ঘিরে আসলে আর্গুমেন্টই ঠিক ধরতে পারছি না। মানে politics- না, মানে politics আমার এখানে আসে। একটা বিষয় আমি একটু বলতে চাই যে argument-ই। আচ্ছা, মানে আমি বুঝতে পারছি না যে ঠিক ধরেন একটা যাচ্ছে? আন্দোলনের যৌক্তিকতা না, কেন এটার এভাবে কথা হচ্ছে প্রমাণ যে- করতে হবে যে এটা আওয়ামী লীগ করেছে বা বিএনপি না, করেছিল যেহেতু- বলে না, আমার না, কারণ মানে মিল্লাত এই ভাই জায়গাটা আমার কিন্তু একটা দ্বিমত আছে। শিক্ষকদের আন্দোলনটাকে নিয়ে গেছেন একটা রাজনৈতিক ব্যাপার। এটা কিন্তু রাজনৈতিক ব্যাপার না। এটা যদি আপনারা ক্ষমতা না থেকে অন্য কোনো দল ক্ষমতা থাকতো, আমরা কিন্তু একই কথা বলতাম, জনগণ কিন্তু একই কথা বলতো যে শিক্ষকরা আমার কিন্তু মনে হয় যে আলোচনাটি একটু অন্যদিকে চলছে, তো মানে শামা ওবায় যেটি বলছেন সেটি জনাব মিল্লাতের কথার একটি পরিপূরকই বটে। আমরা এটি আবার পরে শুনছি। আমরা একটু ডক্টর ইমরান সরকারের কাছে জানতে চাইবো যে সরকারি দলের সাথে হেফাজতে ইসলামীর সুসম্পর্ক এখন স্পষ্ট, কারণ হেফাজতে ইসলামীর যে আমির আছেন যে তিনি বলেছেন শেখ হাসিনার ধর্ম পালনের বিষয়টি উল্লেখ করে তিনি বলেছেন তিনি আস্তিক, আমরাও আস্তিক, আমাদের আর তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। ঢাকা শাপলা চত্বরে সেদিন হেফাজতে ইসলামের কর্মকর্তারা গিয়েছিলেন নাস্তিকদের বিরুদ্ধে আন্দোলন করতে, বা আপনাদের বিরুদ্ধে আন্দোলনও সেটি বলা যায়। আবার আরেকটি দিক হচ্ছে 20 দলীয় যে জোট আছে তাতে ইসলামী ঐক্য জোট তাদেরকে ছেড়ে দিয়েছে। এই মেরুকরণ কিভাবে দেখছেন আসলে? না, প্রথমত হচ্ছে যে ধরেন হেফাজতে ইসলামের এখনকার বক্তব্য মানে রেলের অর্থ বিভিন্নভাবে সহযোগিতা দেবার পর এটা পরিষ্কারভাবেই বোঝা যায় যে এরা যে কোনো আদর্শ ভিত্তিক আন্দোলন করেনি। এদের মধ্যে যে ন্যূনতম ধর্মীয় বলেন বা যে কোনো মূল্যবোধ যে নাই সেটা কিন্তু এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী বিষয়ে যেটা বলেছেন তিনি আস্তিক না নাস্তিক, এই সার্টিফিকেট হেফাজতে ইসলামের আমিরকে দেওয়ার দায়িত্ব কে দিল? বা এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও এরকম কোনো দায়িত্ব আদতে কি কেউ দিতে পারে যে মানে কেউ এরকম দায়িত্ব নিতে পারে যে কে আস্তিক কে নাস্তিক তিনি ঠিক করে দিবেন? দ্বিতীয়ত হচ্ছে তার মানে হচ্ছে যে যেহেতু রেলের জমি বরাদ্দ দেবার পর আমি আপনার থেকে একটা সেকেন্ড নিতে পারি? এই সার্টিফিকেট যখন হেফাজতের আমির দিলেন সেটি আপনি আপনার নেত্রীর এই সার্টিফিকেটে আপনার কাছে মানে আপনি খুশি হয়েছিলেন? আমি একটা কথা আমি একটু যোগ করে দিই যে তার মানে কি ধরেন আমরাও যদি রেলের জমি বা এর চেয়ে বড় কিছু দিতাম তাহলে হয়তো হেফাজতের আমির আমাকে ঘোষণা দিত ইমরান সরকার দেশের সবচেয়ে বড় আস্তিক, হ্যাঁ যদি সামর্থ্য থাকতো। না আছে কিনা জানি না, সেটা অবশ্য আমি যোগ করলাম। অনেকে বলে যে ইমরানের অনেক নাই। না, এটাতে আপনি খুশি? আমি শুধুমাত্র একটা ব্যাপার বলবো, মানুষ যখন সত্য কথা বলে তখন লোকজন মেনে নেয়। হ্যাঁ হ্যাঁ, আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ব্যক্তিগতভাবে চিনি। আমি জানি তিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তিনি তাহাজ্জুদের নামাজ পড়েন, তিনি কোরআন খতম করেন বছরে 2 বার, একবার রোজার মাসে আর একবার 15 আগস্টে ওনার যে সপরিবার নিহত করা হয়েছে। মিল্লাত, আমার প্রশ্ন ছিল যে মাওলানা শফি আমি আপনার কথা শেষ করতে দিলাম না। আপনাদের এখানে ইয়েস আর নো হবে না, এটা কথা হবে আপনাকে বুঝিয়ে বলতে হয় ঘটনাটা কি। আপনি হেফাজতে ইসলামের কথা বলেন, 2013 সনের যে আন্দোলনটি তারা করেছিল। মিল্লাত, আপনি এত চমৎকার কথা বলেন, আমি খুবই ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাকে মানে মাঝখানে কথা বলার জন্য, কিন্তু আমার প্রশ্নটি সরল, কারণ আমি ডক্টর ইমরানের কাছ থেকে শুনতে চাইবো এই পর্যায়ে শফি হুজুরের সার্টিফিকেটটি আপনাদের ভালো লাগলো কিনা? আমরা সার্টিফিকেটের কথা বলি না, তবে কেউ যদি সত্য কথা বলে তাকে আমরা স্বাগত জানাই। মানে সত্য কথাটি উনি ওনাদের মেনে নিয়েছেন। certificate-এর দরকার, ডক্টর এই ইমরান, জন্য আপনি certificate রাজনীতির মেরুকরণটি না না এটা খুবই নোংরা রাজনীতি। ধরেন যে এই যে এইভাবে ধরেন মানে একটা রাজনৈতিক খেলা, ধর্মকে যেভাবে আপনি ব্যবহার করেন, যারা ধরেন কোনোভাবে আলোচনায় থাকবার জন্য ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে যারা কটূক্তি করছেন বা যারা ধর্মকে ঢাল হিসেবে রাজনীতির একটা উইপন হিসেবে ব্যবহার করার চেষ্টা করছেন, কোনোটাই কিন্তু কাম্য নয়। ধর্ম একটা ব্যক্তিগত ব্যাপার। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই তিনি নামাজ পড়তে পারেন, তাহাজ্জুদের নামাজও পড়তে পারেন। ইমরান, আমার বিরতি নেই। প্রফেসর শামীম রেজা আমাদের সাথে এসে পৌঁছেছেন, তিনি আমাদের সাথে যোগ দিবেন। বিরতির পর আপনি জানতে চাইবো যে আপনি যেমন বলছেন কেউ না মানে রাজনীতির ক্ষেত্রে এরকম ধর্মকে ব্যবহার করা হয়, আমাদের মধ্যে কেউ কেউ তো এরকমও বলেন যে আপনি আসলে স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধ, রাজাকার সেগুলিকেও তো আপনারা নানাভাবে ব্যবহার করছেন। সেইটির ক্ষেত্রে আপনারা কি বলবেন যদি ব্যবহারের প্রশ্ন আসে? কাউকে তো কাউকে কিছু না কিছু ব্যবহার করতেই হবে। আমরা একটা বিরতি নিচ্ছি, ফিরছি তার একটু পরে।
ফিরে এলাম আজকের বাংলাদেশে। অধ্যাপক শামীম রাজার পর সবাই এসে পৌঁছেছেন, আমার কাছে খুবই ভালো লাগছে। শামীম রাজা, আপনাকে স্বাগত। অসম্ভব যানজট ছিল, সেজন্য আপনার একটু দেরি হয়েছে। আমি ডক্টর ইমরান সরকার আপনার কাছে জানতে চেয়েছিলাম যে আপনি রাজনীতিতে ধর্মের ব্যবহারের কথা বলছিলেন। আমাদের দর্শকরা কিন্তু অনেক সময় এই মন্তব্য করে থাকেন যে স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনা, রাজাকার, ৭১ সনের ভূমিকা, এগুলো নানাভাবে কে আপনারা বিক্রি করতে চেষ্টা করেন দেশের সমস্যা না দেখে। না, দেশের রাজনীতি বা ধরেন ভবিষ্যৎ এটা নির্ধারিত হবে যে আমাদের ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, এই আদর্শগুলো বা এই মূল্যবোধের ভিত্তিতে, তাই না? আর এটা এই চেতনাগুলো ধরেন স্বাধীনতা বা মুক্তিযুদ্ধ এটা কিন্তু কোনো গোষ্ঠীর বিষয় নয়। ধর্ম যেমন এক একজন মানুষের আলাদা আলাদা ধর্ম থাকতে পারে, তার বিশ্বাস আলাদা হতে পারে, আর অন্যান্য বিষয়গুলো আলাদা থাকতে পারে, কিন্তু স্বাধীনতা এই দেশের নাগরিক, মুক্তিযুদ্ধ এই দেশের সকল নাগরিকের কিন্তু। সুতরাং এই আদর্শটা কারো জন্য কিন্তু কোনো বৈষম্য তৈরি করছে না। মুক্তিযুদ্ধের ভিত্তিতে আমি জানতে পারি যে আমি যদি নিজেকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসাবে নিজেকে ঘোষণা করতে চাই, সার্টিফিকেট কি আমার আপনার কাছে নিতে হবে? নিশ্চয়ই না, আওয়ামী লীগের কাছে নিতে হবে, নিশ্চয়ই নিতে হবে কারো কাছে। এটা তো সেই জায়গাটাই তো আমরা করতে যাচ্ছি। আমরা আমাদের আন্দোলনের বিষয় কিন্তু এই জায়গাটাই, যে মুক্তিযুদ্ধ বা আমাদের যে মৌল চেতনা বা আমাদের যে চিন্তা, সেই জায়গাগুলো নিশ্চয়ই কোনো দলীয় গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এটা আপনি মুক্তিযুদ্ধের পক্ষের দল মনে করেন কিনা আওয়ামী লীগকে? নিশ্চয়ই, আওয়ামী লীগ তো মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে। না মানে এখন আওয়ামী লীগ গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, এই প্রশ্নে আওয়ামী লীগ না, আপনি বলতে পারেন যে এখন মুক্তিযুদ্ধের যে মৌল চিন্তা সেই জায়গায় আওয়ামী লীগ পরিচালিত হচ্ছে কিনা। তা আমার যদি জিজ্ঞেস করেন, তাহলে আমি মনে করি যে বর্তমান আওয়ামী লীগ, এমনকি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে দর্শন ছিল সেটাই কিন্তু পুরোপুরি তারা ধারণ করতে পারেন। এটা কিন্তু 15ই আগস্ট ফুল দিতে গিয়েও আমরা বলে আসছি যে আওয়ামী লীগ এখন তারা বঙ্গবন্ধুর যে সত্যিকারের যে চিন্তা চেতনা সেটা থেকে সরে গিয়েছে। বিএনপি তো আরো আগেই সরে গেছে। আপনি জানেন যে বিএনপি যখন জামায়াতে ইসলামের সাথে জোট করেছে তখনই কিন্তু তাদের যে প্রতিষ্ঠাতা অর্থাৎ বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান, যিনি একজন সেক্টর কমান্ডার ছিলেন, তার দর্শন থেকে, তার চিন্তা থেকে তো সরে আসে। আপনি দেখেন যে জিয়াউর রহমান নিজে বেঁচে থাকতে কোনোদিন কি 30 লক্ষ শহীদ নিয়ে প্রশ্ন তুলেছিল? কোনোদিন কি শহীদ বুদ্ধিজীবীদেরকে নিয়ে প্রশ্ন উত্থাপন করেছিল? কোনোদিন কি স্বাধীনতার ঘোষণা নিয়ে কোনো প্রশ্ন উত্থাপন করেছিল? বিএনপি এবং আওয়ামী লীগের সম্মিলিত সমর্থক বাংলাদেশের সবচেয়ে বেশি, ধরা যাক 90% না, তারা কি সবাই স্বাধীনতার মূল চেতনা থেকে সরে গেল? না, এটা যদি আপনি বলেন যে মানে 90% যদি আপনি ভাগ করে দেন, মানুষ ভোট দেয়া মানেই যে তাকে সমর্থন দিচ্ছে, মানে ভোটের তো আর কোনো বিকল্প নাই, কিন্তু সেটাও প্রশ্ন না। যদি ধরেন 100 ভাগও হয়, তার মানে কি তারা ভুল করতে পারে না? ভুল করলে নিশ্চয়ই সেটা বলবার অধিকার, বা কিন্তু জনগণ তাদের ভুলের কোন রকম কোনো ইয়া তো দিচ্ছে না, কোনো আমরা তো দেখছি যে তারা খুবই। আপনি দেখেন যে এই যে সর্বশেষ যে রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনি আলোচনা করছিলেন, যে মানুষ হত্যা, রাজনীতির নামে যে সহিংসতা, সেটার প্রেক্ষিতে তো আপনি দেখেছেন যে রাজনৈতিক দলগুলো যুদ্ধাপরাধীদের সাথে মিলেমিশে একটা রাজনৈতিক সহিংসতার মধ্য দিয়ে দেশকে অস্থিতিশীল করবার চেষ্টা করেছে, যুদ্ধাপরাধের বিচারকে বানচাল করবার চেষ্টা করেছে। তাদেরকে তো জনগণ প্রত্যাখ্যান করেছে, আপনি দেখেছেন। জনগণ প্রত্যাখ্যান করেছে, সেটা কিভাবে বোঝা যাচ্ছে সেটা আমি জানি না, কারণ হচ্ছে যে সেটা বোঝার কোনো উপায় নাই। অধ্যাপক শামীম রাজা, আমি নতুন করে প্রশ্ন করতে চাই না, এই আলোচনার ধারাবাহিকতা আপনার মতামত আমি একটু জানতে চাই যে মানে ধর্ম নিয়ে ব্যবসা করার কথাটা আসছিল, ধর্ম নিয়ে ব্যবহার করার কথা আসছিল। আমি বলছি যে বাংলাদেশে তো সবকিছুই কোনো না কোনোভাবে ব্যবহৃত হচ্ছে। ব্যবহৃত হওয়াটা কি খারাপ, ভালো, কি রকম আপনি দেখেন? এটা তো নির্ভর করবে যে আপনি কোন বিষয়কে কিভাবে ব্যবহার করছেন তার উপরে। একটা বিষয় হচ্ছে যে আমার কাছে এখন পর্যন্ত যে দাঁড়ায় 40-45 বছর পরে এসে এমন দাঁড়িয়েছে যে আওয়ামী লীগ যখন এই সংবিধান সংস্কার, যদি আমি শব্দটা বলি, করার চেষ্টা করেছে, বা এই ধারণাগুলোকে আবার পুনর্নির্মাণের চেষ্টা করেছে, এই কারণে পুনর্নির্মাণ বলছে যে অনেকদিন পর্যন্ত এটা নিয়ে হয়তো এক ধরনের টানাপোড়েন ছিল, সেভাবে প্রতিষ্ঠিত হয়নি, সে পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করছে। তখন যেভাবে সে ধর্মকে পেয়েছে বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের সমাজে, বাংলাদেশের গতি প্রকৃতিতে, সেটা কিন্তু 72 সালে ছিল না, বা সেটা কিন্তু 71 সালে ছিল না। সুতরাং আওয়ামী লীগের এখানে, আমি আওয়ামী লীগের ব্যক্তি আছেন দেখে তার সামনে আমি সাফাই গাইবার জন্য বলছি না, দুটো চ্যালেঞ্জ তাকে মোকাবেলা করতে হচ্ছে। একটা হলো যে ওই স্পিরিটের একটা ভাব ফিরিয়ে নিয়ে আসা। আপনি যতই 72-এর সংবিধানে ফিরে যান, ভাষাগতভাবে ফিরে যান, সেই পরিস্থিতিতে ফিরে যাওয়াটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। আর দ্বিতীয় একটা জিনিস হলো যে ধর্মের অপব্যবহারটুকু হয়েছে সেটা আওয়ামী লীগ যতটুকু সীমিত করে আনতে পারে। আমার কাছে আমি একটু জানতে পারি যে যদি এটি হতো তাহলে তো ইমরান এই সরকারদের উপরে আওয়ামী লীগের এত ক্ষোভ থাকার কথা না। যে জায়গাটা আমি সেখানে আসছি, আমি ঠিক জানি না যে আওয়ামী লীগের আসলে ক্ষোভ আছে কিনা ইমরান এই সরকারের উপরে আছে, এবং এটা লোক দেখানো হলেও আছে, আমি জানি না লোক দেখানো কিনা। তাহলে সেই জায়গাটা আমি একটা খুব ভালো জায়গা ধরেছি। সেটা আমার কাছে মনে হয় যে আমি আগে যে বললাম সেটা আওয়ামী লীগের একটা পলিসি চ্যালেঞ্জ ছিল, এবং সেই পলিসি চ্যালেঞ্জটার একটা বড় প্রায়োগিক দিক ছিল। মানে ধর্মের অপব্যবহার, ধর্মভিত্তিক রাজনীতি তখন যে পরিস্থিতিতে দাঁড়িয়েছে,
তাতে আওয়ামী লীগের পক্ষে বলা সম্ভব ছিল না যে কালকে থেকে ধর্মভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান আমি বন্ধ করে দিলাম। এটা কি বাস্তবসম্মত? এটা আওয়ামী লীগের পক্ষে সম্ভব ছিল না। একেবারে রাতে একটা দলকে সে নিষিদ্ধ করতে পারতো না। 20 বছর 25 বছরের ধর্মের ব্যবহারকে সে রাতে নিষিদ্ধ করতে পারতো না। সে প্রতীকীভাবে বলি আর এটা অন্যভাবেই বলি, এটা নিয়ে হয়তো বিভিন্ন শব্দ হতে পারে যে সংবিধানে ফিরে আসছে, আপনারা প্রতীকী কেন বলছেন। আমি এই কারণে বলছি ওটা ভাষাগতভাবে ফিরিয়ে এনেছি, কিন্তু ওটাকে বাস্তব প্রয়োগ করাটা খুব সহজ কাজ ছিল না। আবার এই যে বিদ্যমান পরিস্থিতি, তাতে রাতে আওয়ামী লীগ উল্টে দিতে পারেনি। এখন দেখেন পুরোটার মধ্যে একটা রাজনীতি আছে। ইমরানের সরকার যেটা করেছে সেটা ভবিষ্যৎ যখন তাকে মূল্যায়ন করবে, আমি মনে করি একটা জায়গা, সেটা এই যে কালচারাল যে জায়গাটা, এই রেভলিউশনটা তো আমরা করতে পারিনি। স্বাধীনতার পরে যে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে হোক, আমাদের ব্যর্থতার কারণে হোক, আর ভিন্ন মতের শক্তিকে উঠতে না দেওয়ার কারণে হোক, আমরা কালচারাল রেভলিউশনের কাজটা করতে পারিনি। অতএব মুক্তিযুদ্ধটা চিরকাল একটা রাজনৈতিক অর্থনীতির মধ্যে আমার মনে হয় যে এই ব্যাপারে আপনার বক্তব্য একদম পরিষ্কার। আমি শামা ওবায়দ আপনার কাছে জানতে চাইবো যে বিএনপি সম্মেলন করে কেন্দ্রীয় কমিটি পড়ে গেলাম না, আমি 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 আপনার কাছে আসবো। আপনি বলেছেন ডক্টর রশিদ মোল্লা, আমরা একটু শামাকে কাছে জানতে চাইবো যে বিএনপি সম্মেলন করে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করতে চাইছে বলে আমরা জানতে পেরেছি। এই বিষয়ে আমরা যখন খুলনা, বরিশাল, চট্টগ্রাম মহানগরের বিএনপি নেতাদের সাথে কথা বলছি, তারা তখন বলছেন যে তারা ত্যাগী নিবেদিত প্রাণদের দেখতে চান, স্বার্থপর পলায়নপর ব্যর্থদের বিদায় দিতে চান। তারা বিএনপিতে স্বার্থপর পলায়নপর ব্যর্থ আসলে কারা? আপনি কেন্দ্রীয় নেতৃত্ব বলবেন, তৃণমূল নেতৃত্ব বলবেন, বা কাদের বলবেন? আমি আসলে আর কিছু পয়েন্ট জমে গিয়েছিল, সেটাই উত্তর দিতে চাচ্ছিলাম। আমি এই আপনার প্রশ্ন উত্তর দিচ্ছি। যেটা হচ্ছে যে ধর্মের কথা বলছিলেন না, এটা আমার একটা ব্যক্তিগত মতামত আছে। সেই মতামতটা হচ্ছে যে ধর্ম রাজনীতিতে কেন কোনো ব্যাপারই ব্যবহার করা ঠিক না। ধর্ম কিন্তু একান্তই মানুষের ব্যক্তিগত ব্যাপার। প্রধানমন্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ছেন কি পড়ছেন না, এটা কিন্তু ওনার ব্যক্তিগত ব্যাপার, বা আর কেউ করছে কি করছে না, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এটাকে কখনো ইউজ করা উচিত না, এবং এটা আমি মনে করি খুবই অন্যায় ব্যাপার। আর যেটা ইমরানের সরকার বললেন যে জিজ্ঞেস করতে পারি, যখন আপনাদের সভা থেকে এরকম বলা হয় যে আওয়ামী লীগকে ভোট দিলে দেশ হিন্দু রাষ্ট্র হয়ে যাবে, তখন কি আপনি প্রতিবাদ করেন? আমাদের সভা থেকে কে বলেছে এটা? আপনি যখন রাজনীতিতে এসেছেন কিনা আমার মনে নেই, বেগম জিয়া বলেছেন, আমি সেই সভা কভার করেছি। এখন বেগম জিয়া সেটা আপনি যদি বেগম, আমি জানি না বেগম জিয়া বলেছে নাকি। না আমি বলছি যে উনি বলেছেন, আমি উপস্থিত ছিলাম না। আমি আপনাকে বলি, আমি সেটা মনে করি না। এখন আমার কথা হচ্ছে যে ইমরানের সরকার যেটা বললেন যে এই জ্বালাও পোড়ার রাজনীতির জন্য জনগণ প্রত্যাখ্যান করেছে, সেটা উনি বুঝলেন কিভাবে আমি বলতে চাই। আমি জানি না উনি নির্বাচন প্রক্রিয়ার সাথে জড়িত আছেন কিনা, কিন্তু এই গত কয়েক টার্মে যে নির্বাচনগুলো হয়েছে, আমি ইমরানের পক্ষ একটু বলতে চাই, উনি বুঝেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে, কারণ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে এই আন্দোলন আমাদের চলবে না, আন্দোলনের রূপরেখা পরিবর্তন করতে হবে, আমরা নতুন ধরনের আন্দোলন করতে চাই। তার মানে ওই আন্দোলন আসলে জনগণ নেয় না। না, উনি ভোটের কথা বলেছেন। আপনি ইমরানের সরকারের যতই পক্ষ নেন, আমি যেটা বলতে, উনি ভোটের কথা বলেছেন, আপনি পক্ষ নিলে তো হবে না, আপনি পক্ষ হবে না। আপনি পৌর নির্বাচন, উপজেলা নির্বাচন, যতগুলো স্থানীয় নির্বাচন হয়েছে, ইনক্লুডিং সংসদ নির্বাচন, কোনোটাই কিন্তু আপনার নিরপেক্ষ হয়নি। এবং সেটা আজকে যেমন গতকালকে সাংবাদিক সম্মেলন করেছে সুজন, তারাও কিন্তু বিভিন্ন ডেটা দেখে বলেছে, এবং আমি আমার নিজের নির্বাচনী এলাকা থেকে জানি যে কি ধরনের অরাজকতা, কি ধরনের কেন্দ্র দখল, ভোট দখল হয়েছে এই পৌরসভা নির্বাচনে। এবং তাহলে কিন্তু আপনি যে বললেন যে সবকিছুর মূলে ভোট দিয়ে জনগণ প্রমাণ করবে যে কাকে সে পছন্দ করে, কাকে সে করে না, তাহলে সেই সুযোগটা তো জনগণ পাচ্ছে না। এখন নিউজ পেপারের হেডিং হচ্ছে যে এমপি মন্ত্রীরা গডফাদারে রূপান্তরিত হয়েছে। আমাদের কাছে একজন এমপি আছেন, আমরা এই জায়গা থেকে একটু জনাব হাবিব মিল্লাত আপনার কাছে আমরা একটু যাব, আমরা একটা বিরতি নিয়ে ফিরি। আমরা বিরতি নিয়ে ফিরে আপনার কাছে জানতে চাইবো যে অভিযোগটি শামা ওবায়দ করলেন, সেই সাংঘাতিক অভিযোগ। আওয়ামী লীগ সবসময় বলে যে তারা ভাত এবং জনগণের ভাত এবং ভোটের অধিকার রক্ষা করতে চায়, কিন্তু শামা ওবায়দের পাশাপাশি আরো অনেকে বলছেন যে জনগণ আসলে ভোট দিতে পারছে না। মুক্তিযুদ্ধে চেতনার একটা মূল বিষয় ছিল গণতন্ত্র, ওনারা হত্যা করেছে। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। হাবিব ফিরলাম। আজকের বাংলাদেশে অনেকগুলি প্রশ্ন আপনার কাছে জমা হয়ে আছে ডক্টর হাবিব মিল্লাত। থ্যাংক ইউ। মানে যেভাবে কথা হচ্ছিল মনে হচ্ছিল যে সমস্ত কিছুর কেন্দ্রবিন্দু বাংলাদেশ আওয়ামী লীগ। সবসময় বাংলাদেশ আওয়ামী লীগ সবকিছুর কেন্দ্রবিন্দু। 65 বছরের এই পুরানো দলটি পৃথিবীর মধ্যে অন্যতম বৃহৎ দল, সে দলে সকল ধর্মের লোকই আছে। সেই দল সম্বন্ধে যখন আমাদের এখান থেকে কোনো বক্তা বলেন যে বঙ্গবন্ধুর সত্যিকার আদর্শ থেকে দল চলে আসছে, তখন দুঃখ লাগে। কথাটা যদি কোনো আওয়ামী লীগ বলতো, আওয়ামী লীগের কেউ বলতো,
তখন এটা বিবেচনার প্রশ্ন থাকতো। আওয়ামী লীগের বলেছেন, সৈয়দ আশরাফ বলেছেন আমি বলেছি- বাজিতপুরের ভোটের কাজ না, মানে না, সৈয়দ আশরাফ বলেছেন সৈয়দ আশরাফ বলেছেন বাংলাদেশে কোনোদিন আওয়ামী লীগ জাল ভোট দেয় না, সৈয়দ আশরাফ বলেছেন যে যদি বাজিতপুর না এটা থাকলে না কি হলে হতো? সরকার পতন হতো না, এই কথা বলেছেন উনি। জি। কিন্তু উনি বলেন কিসের ইঙ্গিত করে বলেছেন? উনি কি ভোটের বলেছেন? প্রসঙ্গে আমি বলেছেন বলছি, সৈয়দ আমি আশরাফ। আসছি আপনাকে। জি। কিন্তু উনি কখনোই বলেন নাই যে বঙ্গবন্ধুর আদর্শ থেকে। উনি অবশ্যই বলেছেন আমি যে একটা কথা বঙ্গবন্ধুর শেষ করি, আদর্শ- আমার কথা শেষ করে নি। জি। সেটা হচ্ছে 70 সন 69 সন 74 75 সন আর 2015 এক নয়। বঙ্গবন্ধুর আদর্শ সময় উপযোগী করার জন্য জননেত্রী শেখ হাসিনা দেশ চালাচ্ছেন। সময় উপযোগী সময়- মডেল কি বাজিতপুর? আমি বাজিতপুর, আপনি কতগুলো উপজেলা নির্বাচন হয়েছে? 234টি উপজেলা নির্বাচন হয়েছে। আপনি বাজিতপুর নিয়ে কথা না, আপনি 70টি ভোট আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দুঃখটা বুঝতে চেষ্টা করছি। আপনি কথার চিন্তা আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দুঃখটা আপনি একটা কথা বলেছেন যে বিভিন্ন অর্গানাইজেশনের ভোট সম্বন্ধে বলেছে, তাহলে ভোটের ব্যাপারে আসি। কে বলেছেন? বলেছেন যারা সবচেয়ে খারাপ বলেছেন তারা বলেছেন যে 92% সঠিক মনে হয়েছে, পত্রপত্রিকায় প্রত্যেকটিতে এসছে। কথা বলা হয়েছে 2008 সনের নির্বাচন, সেখানে আওয়ামী লীগ ভোট পেয়েছিল 48%, বিএনপি পেয়েছিল 32%। আর এই নির্বাচনে, এই পৌরসভা নির্বাচনে বিএনপি পেয়েছে 28%, আওয়ামী লীগ পেয়েছে 52%। ভোট কিন্তু মাত্র 4% ডিফারেন্স। আপনারা ভাবছেন সমস্ত কিছু হয়ে গেল, তাহলে ভোটের ডিফারেন্স এত কম না। আর জনপ্রিয় দল, কেউ বলেছেন যে 100% মানুষও যদি বলে যে এইটা ঠিক, তারা ভুলও বুঝতে পারে। আমি একাই একজন বললাম ভালো, সেটাই ঠিক। গণতান্ত্রিক দেশে মেজরিটি জনগণের মতামতের অবশ্যই মূল্য দিতে হবে, এবং এই মূল্য দেওয়ার জন্যই ইলেকশন অথবা জরিপ দরকার। মানুষ চায় কিনা কিভাবে জানবেন আপনি? বাংলাদেশে এখন পর্যন্ত কোনো জরিপ হয়নি এত বড় ভাবে যে মানুষের জনগণের মতামতের কোনো মতামত প্রতিফলিত হয়। কিন্তু ইলেকশন হয়েছে, আপনি কোনটা বলেন কোনটা 2008 নির্বাচন হয়েছে, 8 নির্বাচনের পরে 2014 ভোট অনেক কম পড়েছে, আবার 2014 কি নির্বাচন ধরবেন? মানে কেন যেহেতু নির্বাচন? যেহেতু বৃহৎ রাজনৈতিক দল আসে নাই। এখন কেউ যদি খেলতে না আসে, কেউ যদি বলে যে খেলবো তো নাই, খেলতে আসে পিঠে হাত ভেঙে দিব, মানে পা ভেঙে দিব, জনগণের মতামত কি বুঝাই? জনগণের মতামত কিভাবে দিবে? জনগণ কি মাইক নিয়ে বলবে যে আমি আমার মতামত দিচ্ছি? জনগণ না, মতামত দিয়েছে দুই কিনা? ভাবে দিয়েছে কিনা? অবশ্যই দিয়েছে, দিয়েছে কিনা? যতটুকু সম্ভব। এই জন্য গণভোট 40 ভাগ, না হলে তো এই যে বন্ধ করলো। প্রায় দিয়েছে কিনা? 80 ভাগ। অবশ্যই 154টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতা হ্যাঁ হয়েছে। সরকার গঠনের জন্য কেন হলো? আমি আমার দুঃখের কথা বলি। জি। আমি 7টি বছর ধরে গ্রামে গঞ্জে ঘুরিয়েছি যে আমি 2014 সালে নির্বাচন করব। আমাকে সেই নির্বাচন থেকে আপনারা করতে দেন নাই। এটা হচ্ছে বিএনপির ব্যর্থতা, কারণ বিএনপি সাহস পায় না নির্বাচনে আসতে। তারা চেয়েছিল নির্বাচন যদি বলতো আমরা নির্বাচনে অংশ তার মানে জনগণের ভোটের অধিকার আছে? অবশ্যই জনগণের অধিকার আছে, জনগণের ভোটের আছে। অধিকার বাংলাদেশে আছে। ইনশাআল্লাহ আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে ততদিন আওয়ামী লীগের ভোটের আমি আবার অধ্যাপক শামীম রেজার কাছে ফিরে আসবো। শামীম রেজা, আপনি আমি যে জায়গায় ছিলাম, মানে আপনার প্রশ্নটা যদি আমি বুঝে থাকি, একটা ছিল যে আওয়ামী লীগ আবার সেই ধর্মের ইস্যুজে কি করেছে, আমি চ্যালেঞ্জগুলোর কথা তার সামনে বলেছি। কিন্তু একটা জিনিস যে জায়গাটা বারবার আপনি উল্লেখ করছেন যে মূল চেতনা থেকে সরে আসা, বঙ্গবন্ধু ধারণা থেকে, এগুলোই তো আমাদের কন্টেস্টেড ইস্যুস। দেখেন, দুটো বিষয় স্পষ্ট করি আমার সীমিত জ্ঞানে। মুক্তিযুদ্ধ নিঃসন্দেহে রাজনৈতিক, এটা সবচেয়ে বড় একটা রাজনৈতিক বিষয়, এটা তো কোনো দ্বিমত নাই। কিন্তু পুরোটার মধ্যে কিন্তু দলীয় রাজনীতি একমাত্র তার বিশ্লেষণের জায়গা না। তার একটা সাংস্কৃতিক প্রেক্ষাপট আছে, তার একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, তার একটা কোট আনকোট অরাজনৈতিক প্রেক্ষাপটও কিন্তু থাকে, তাই না? সবকিছু মিলে তো বিষয়টা হচ্ছে। তখনকার আওয়ামী লীগ করেছে, যিনি আওয়ামী লীগ করেনি তার সমর্থন ছিল, বাম দলগুলোর সমর্থন ছিল, বিএনপি তো তখন কোনো অস্তিত্ব ছিল না, তারা তখন বিভিন্ন ফর্মে ছিল, সব মিলে তো মুক্তিযুদ্ধটা। গণজাগরণ মঞ্চের বড় অবদানটা এই জায়গায় যে ইস্যুসগুলোতে ধর্মের, আওয়ামী লীগ কিংবা বিএনপির কথা তো বাদই দিলাম আগে, যে চ্যালেঞ্জগুলো থেকে যায় সেটা হচ্ছে কালচারাল চ্যালেঞ্জটা, সাংস্কৃতিক জায়গাটা মানুষকে অ্যাকোমোডেট করা, সেইটা গণজাগরণ মঞ্চের সবচেয়ে বড় জিনিস। এখন ওই চ্যালেঞ্জটা যখন সেই হয়ে যায়, গণজাগরণ মঞ্চ আক্রমণের শিকার কেন আওয়ামী লীগ? আক্রমণের শিকার কেন সেটাই বলছে, যে আক্রমণের শিকার এই কারণে হয় যে আপনার যখন পলিসিটা বা আপনার যখন একটা ক্রাইসিস আপনি উতরে যান, যখন একটা অবস্থান আপনি মোটামুটি পার পেয়ে যান, তখন আবার আপনি কিন্তু সুদৃঢ় হয়ে যান সেই জায়গায়। তখন আর ওই কালচারাল ইস্যুসগুলো অ্যাকোমোডেট করবার ইস্যুসগুলো, অরাজনৈতিক ইস্যুসগুলো, মানুষের বহুমুখী যে ভাবনা একটা স্বাধীনতাকে নিয়ে, ধর্মকে নিয়ে, সেইগুলো তখন আর রাজনীতির জন্য মুখ্য হয়ে থাকে না। এটা শুনতে খুব তাত্ত্বিক লাগবে। আমি শেষ করবার আগে শুধু দুটো সংক্ষিপ্ত জিনিস বলি, তাহলে কিছুটা আমাদের কাছে স্পষ্ট হয়। বঙ্গবন্ধু তার বাংলাদেশে আসবার আগে দিল্লিতে সংক্ষিপ্ত বিরতিতে বাংলাদেশের এই ধারণার কি রূপরেখা দিয়েছিলেন, 4টা কথা আপনি আবার স্মরণ করুন। যে আমি বিশ্বাস করি গণতন্ত্রে, আমি বিশ্বাস করি সমাজতন্ত্রে, আমি বিশ্বাস করি মানবতাবাদে, এবং আর একটা শব্দ মনে করতে পারছি না। সবগুলো কি বাংলাদেশকে একটা সমাজতান্ত্রিক রাষ্ট্র ছিল তখনকার সোভিয়েত ইউনিয়নের মতো? বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটা গণতান্ত্রিক রাষ্ট্র পরে তৈরি করা গেছে? তাও না। কিন্তু উনি যে ধারণাটা দিচ্ছেন, যেটা মানবতাবাদের ভিত্তিতে সবকিছু অ্যাকোমোডেট করে সবচেয়ে উদার বিষয়টা নিয়ে একটা রাষ্ট্র, তিনি ফিরে এসে যখন সোহরাওয়ার্দী দিতে তার কয়েক ঘন্টা পরে যখন তিনি বা একদিন পরে, তখনকার বক্তৃতাটা কি? যখন তার উপরে নিপীড়নের কথা তিনি বলছেন, তখন তিনি বলছেন যে আমি একই সঙ্গে আমি একজন বাঙালি, একই সঙ্গে আমি মানুষ, একই সঙ্গে আমি মুসলমান। দেখেন, এই ধারণাগুলো কিন্তু তার মতো পুরনো নেতা
একদম ঝানু নেতা, এমনি মনে হলো আবেগের মুহূর্তে তিনি দুইটা জায়গায় একটা কথা বলে ফেলেন, তা না। দ্যাট ইজ দ্য কালচারাল পার্ট। এটাই সামাজিক অংশ মুক্তিযুদ্ধে, যে অংশটা পলিসিতে আমরা ট্রান্সলেট করতে পারিনি অথবা করতে চেষ্টা করে পরবর্তীতে বাস্তবায়ন করতে পারিনি। এমরানিজটা সেই জায়গাটা আংশিক হাত দিয়ে একটা বড় সাফল্য আমাদেরকে দেখেছে। প্রশ্ন হলো, আমি আপনি প্রশ্ন করবার আগেই বলি, সেইটা যখন একটা জাগরণ তৈরি করেছে, সেটা কারো না কারো পক্ষে গেছে, খুবই স্বাভাবিক। সেটা আওয়ামী লীগ পক্ষে যখন, মানে আপনি যে কথাটি বলেছেন সেটা যদি আমি বুঝে থাকি, যখন সেটির প্রয়োজন ফুরিয়েছে তখন আর প্রয়োজন নাই। তখন প্রয়োজন ফুরিয়েছে। আমি এই ব্যাপারে ইমরানের সরকার আপনার প্রয়োজন ফুরিয়েছে সেটি বোঝা যাচ্ছে সরকারের কাছ থেকে। গণজাগরণের প্রয়োজন ফুরায়নি, হয়তো সময় যখন সংকট। আমি আরেকটি বিষয় জানতে চাইবো যে সেটা হচ্ছে আপনাকে থ্রেট মনে করছে কিনা এবং আপনারও এরকম কোন উচ্চাভিলাষ আছে কিনা যে আপনি রাজনীতি করবেন, এই করবেন, সেই করবেন। পাশাপাশি আমি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক যে পুরোপুরি ছিন্ন করতে চাইছেন আপনারা, এই দাবি কতটা বাস্তবসম্মত বলে আপনি মনে করছেন সেটি আমরা জানতে চাইবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশের ইমরান সরকার। আপনার কাছে জানতে চাইছিলাম যে শামীম রেজা যা বললেন তার পরিপ্রেক্ষিতে আপনার বক্তব্য এবং পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক খুব সুন্দরভাবে মানে আন্দোলন প্রয়োজন ফুরিয়েছে কিনা, আপনাকে থ্রেট মনে করে কিনা করেছেন। কিন্তু আরেকটা বিষয় হলো, এখানে প্রয়োজন ফুরানো বা না ফুরানোর প্রশ্ন কিন্তু আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ না, এই কারণে যে আমরা একটা চিন্তার ভিত্তিতে, একটা দর্শনের ভিত্তিতে কিন্তু এই আন্দোলন করছি। সুতরাং এখানে ধরেন কার লাভ হলো, কার লস হলো, কার পক্ষে গেল, কার বিপক্ষে গেল, এটার চেয়েও আমাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে যে মুক্তিযুদ্ধের যে মৌল চিন্তা, যে চারটা মূল। সুতরাং এখানে ধরেন কার লাভ হলো, কার লস হলো, কার পক্ষে গেল, কার বিপক্ষে গেল, এটার চেয়েও আমাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে যে মুক্তিযুদ্ধের যে মৌল চিন্তা, যে চারটা মূলনীতির কথা বললেন শামীম ভাই। এবং আপনি জানেন যে আমাদের ঘোষণাপত্রে যে একটা মানবিক মর্যাদা সম্পন্ন, একটা সমতা ভিত্তিক একটা রাষ্ট্র বিনির্মাণ করা, যেখানে সামাজিক ন্যায় বিচার থাকবে, তার ভিত্তিতে একটা রাষ্ট্র হবে যেখানে সব মানুষ সমান মর্যাদা পাবে, সমান অধিকার পাবে। এই চিন্তা থেকে কিন্তু আমরা আন্দোলন করি। এখন এই আন্দোলন করতে গিয়ে ধরেন আমাদের অনেক কিছু করতে হয়, অনেক কিছু বলতে হয়, যেটা যখন যার বিপক্ষে যায় সে তখন দেখা যায় আমাদের দিকে আক্রমণের তীর ছুড়ে দিচ্ছেন। কিন্তু সেটা কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ না। কেননা হচ্ছে যে আমরা আমাদের একটা বিশ্বাস, একটা দর্শনের জায়গা থেকে কিন্তু আমরা কথাগুলো বলি, বা আমাদের একটা সুনির্দিষ্ট ব্যাখ্যা থাকে যে আমরা কখন কি বলছি, কেন বলছি। আপনি যে প্রশ্নটি আনলেন, যে পাকিস্তানের যে প্রশ্নটি, যে সেটারও কিন্তু আমাদের একদম পরিষ্কার ব্যাখ্যা আছে। আপনি দেখেন যে আমরা হঠাৎ করে কিন্তু বলিনি যে পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্ন করতে। আপনি নিশ্চয়ই, আপনার মনে আছে 2013 সালের 13ই ডিসেম্বর যখন কাদের মোল্লার রায় কার্যকর হলো, এরপর আপনি জানেন যে পাকিস্তানের এমনকি পার্লামেন্টে পর্যন্ত, সেখানে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী নিসার আলী যেভাবে বিবৃতি দিয়েছিল এবং পার্লামেন্টে যেভাবে আলোচিত হয়েছিল বাংলাদেশের আভ্যন্তরীণ একটা বিষয় নিয়ে, তারপর কিন্তু আমরা 18ই ডিসেম্বর পাকিস্তান হাইকমিশন ঘেরাও করতে গিয়েছিলাম। আপনি জানেন যে 19 তারিখ আমাদের উপর পুলিশি আক্রমণ হয়েছিল এবং সেখান থেকে আমরা পণ্য বর্জনের ডাক দিয়েছিলাম। কিন্তু ধারাবাহিকভাবে আপনি দেখেছেন যে অন্যান্য রায়গুলো দেয়া এবং রায় কার্যকর, প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু পাকিস্তান অযাচিতভাবে, একদম কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূতভাবে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলেছে এবং পাকিস্তানের বিবদমান রাজনৈতিক দলগুলো পর্যন্ত তাদের সভা সমাবেশে বাংলাদেশের এই বিচার ব্যবস্থাকে নিয়ে কটাক্ষ করেছে। এর প্রতিবাদ আমরা কিন্তু করেছি। আপনি দেখেন সর্বশেষ আপনি জানেন মুজাহিদ এবং সাকা চৌধুরীর রায় কার্যকরের পরে একই অবস্থান নিয়েছে, এবং মতিউর রহমান নিজামীর রায় যখন দেওয়া হলো আপিল বিভাগে, এরপর পাকিস্তান এসে আমাদের কূটনীতিক মৌসুমী রহমানকে ফেরত পাঠিয়েছে। আমরা বলেছি যে বাংলাদেশ ফারিনাকে ফেরত পাঠানোর, একজন জঙ্গি ফেরত পাঠানোর প্রেক্ষিতে মৌসুমী রহমানের ফেরত পাঠানোর উপযুক্ত জবাব কিন্তু বাংলাদেশ সরকার দেয়। আমরা সময় দিয়েছিলাম এবং আপনি জানেন যে আমাদের 30 লক্ষ শহীদ নিয়েও কিন্তু যে বক্তব্য দিয়েছে সেটি অত্যন্ত বিভ্রান্তিকর এবং গ্রহণযোগ্য না। এর প্রেক্ষিতেই কিন্তু আমরা এই কর্মসূচিটি ঘোষণা করেছি। সময়ের অভাবে যে কথাটি আপনি বলতে পারেন সেটি আবার আপনাকে জানতে চাইছি যে স্বার্থপর পলায়নপর ব্যর্থদের বিদায় চাচ্ছেন তারা, বিএনপিতে স্বার্থপর কারা, এই প্রসঙ্গে যদি আপনি একটু বলেন। বিএনপিতে স্বার্থপর কারা সেটা আমি ব্যক্তিগতভাবে জানি না, বাট আমার মনে হয় যারা বলেছে সেটা মিন করেছে যারা বিগত দিনে আন্দোলন সংগ্রামে ছিল, যারা দলের জন্য কাজ করছে, তাদের অবশ্যই মূল্যায়ন হওয়া উচিত। এবং নতুন লোকজন যারা দলের জন্য কাজ করছে, দলের জন্য কাজ করতে চায় ভবিষ্যতে, তাদের মূল্যায়ন হওয়া উচিত এবং সেটাই কাউন্সিলে সবাই আশা করে এবং সেটাই আমি মনে করি। কিন্তু আরেকটা যেটা আমি কুইকলি বলতে চাই, যে এখানে আওয়ামী লীগ নিয়ে কথা হচ্ছিল, উনি বলছে আওয়ামী লীগ সব কেন্দ্রবিন্দু। অফকোর্স আওয়ামী লীগ যেহেতু এখন সরকারে আছে, আওয়ামী লীগ কেন্দ্রবিন্দু হবে এবং আওয়ামী লীগকে সকল ক্রিটিসিজম করা হবে, সেগুলো তাদের গ্রহণ করতে হবে। সবচেয়ে বড় কথা যে আওয়ামী লীগ কিন্তু তাদের সুবিধা অনুযায়ী কাজ করে। এখানে হেফাজতের কথা বলা হচ্ছিল, এখানে আবার এখানে আমি ব্লগারদের কথা আনতে চাই। এখানে এতগুলো ব্লগার হত্যা হলো, এখানে বই প্রকাশক হত্যা হলো, এগুলোর কোনো বিচার হচ্ছে না। আবার প্রথম যেই ব্লগার হত্যা হয়েছিল সেই রাজীব
মনে হয় ওই রাজীবের বাসায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ছুটে গিয়েছিলেন, এরপরে এতগুলো ব্লগার নির্মমভাবে হত্যা হলো, তাদের বাসায় কিন্তু উনি যাওয়ার প্রয়োজন মনে করেননি। আবার হেফাজতকে সেদিন কচুকাটা করেছে, আবার এখন দেখি হেফাজত কচুকাটাটা অবশ্য আপনারা বলেছেন, আসলে করেছে কিনা তার একটি নামও দিতে পারেননি আপনারা, অনেকবার চাওয়া হেফাজত হয়েছে। হ্যাঁ। ঢাকায় এসে কুচুকাটা করেছে এটা বলেছেন উনি। দাঁড়া, আমি হেফাজত কি বলেছি যে কচুকাটা? না, হেফাজত কি কচুকাটা করেছে? প্রশাসন ও না, ছাড়া এখানে তো হেফাজতের লোক হেফাজত এসে ঢাকা নির্যাতিত শহরকে হয়েছে। মেসাকার করে আমার পয়েন্টটা হচ্ছে সেই হেফাজতকেই আবার আওয়ামী লীগ এখন বুকে তুলে নিচ্ছে, আলামা শফিকে কি কি জমি দিচ্ছে, কি সব দিচ্ছে। এখন ব্যাপার হচ্ছে আওয়ামী লীগ সুবিধা হলে তারা সব সুবিধা, তাদের যেই সুবিধা তারা সেই কাজটাই করে। আপনি আওয়ামী জানেন লীগের এখন পর্যন্ত basic ওই ঘটনার কোনো- কিন্তু বিচার পর্যন্ত ওই করেনি। ঘটনা পর্যন্ত এই হেফাজতের যে তাণ্ডব তার বিচার কিন্তু আওয়ামী লীগ সরকার করেনি এখন। বিচার করবে না তো, কারণ কনভিনিয়েন্টলি তাদের যেটা কনভিনিয়েন্ট হয়, তাদের সরকারে টিকে থাকার জন্য যেটা তাদের সুবিধা তারা সেটা করবে। তারা কিন্তু তাদেরকে মানে তাদের বেসিক আদর্শ কিন্তু বলে কিছু নাই। ডক্টর হাবিব মিল্লাত মুন্না, এই অভিযোগ আপনি কি বলবেন, যে যখন যেটা সুবিধা হয় তখন সেটা করার আওয়ামী লীগের বিরুদ্ধে যে অভিযোগ? এটা হচ্ছে কারা বলছে? শামাওয়াত বলছেন, ইমরানের সরকার বলছেন। আওয়ামী লীগের সমর্থক কেউ বলছে না আওয়ামী লীগের বিরোধী লোকজন বলছে? ইমরানের সরকারের ঠিক আওয়ামী লীগ আমি বিরোধী বলা যাবে জনগণ না। আমি জনগণ। সুতরাং বিরোধী দল সাহেব বিরোধী। যত না, না, ধরনের না, কথা না, আছে খালেদ সব ভাই, আমাকে ধরনের একটা কথা কথা বলার বলেন। জন্য আপনি শুনুন, যখন আমাকে একটি দেশের সরকার হন, তখন কিন্তু আপনি সারা দেশের সরকার, শুধু আওয়ামী লীগের সমর্থকের সরকার নন। আচ্ছা। এবং আপনি না, সেটি পরিষ্কার, সেটি আর প্রশ্ন নয়। 154 না শামা, সেটি ঠিক আছে, সেটি উনি মিনও করছেন না, তিনি বলছেন যে এটি আসলে বলছেন কাদের কি আওয়ামী পক্ষে বিরোধী। শুনছি? শুনেন, আপনি ইমরান যেমন সরকার বলেন, আমি একটা কথা বলি যে দেশে বিচার হয় না সে দেশে অঘটনের মাত্রা বাড়তে থাকে। রাইট। আপনি দেখে থাকেন, আমরা 21 বছর 75 পরবর্তীকালে ক্ষমতায় থাকিনি, কোন সরকার কিন্তু এই যারা স্বাধীনতা বিরোধী অংশগ্রহণ করেছে, গণহত্যা করেছে, শহীদদেরকে হত্যা করেছে, এমনকি মা বোনকে ধর্ষণ করেছে, তাদের বিচার হয়নি। তাদের বিচার কিন্তু প্রায় 42-44 বছর পরে আজকে হচ্ছে। এমনকি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারও আসলে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের উচ্চ আদালত থেকে বিচার আটকে শুরু ছিল। হয়েছে। উচ্চ আদালত থেকে আটকে ছিল। চার নেতা হত্যাকাণ্ডের বিচার শুরু হয়েছে। এবং তার মানে বিচারহীনতার ব্যথা আপনাদের চেয়ে বেশি কে বুঝবে? এবং সেটাই কিন্তু আপনারা বিচার করছেন না আসলে, যেই ঘটনাটা আপনি বলছেন। অধৈর্য হবেন না। যে আমরা যদি মুক্তিযুদ্ধের সময় যারা আমাদেরকে মা বোনদের ইজ্জতহানি করেছে, হত্যা করেছে, তাদের বিচার আমরা করছি, আমাদেরকে দয়া করে কিছুটা সময় দেন। আপনারা কোনো ঘটনা ঘটলে লাভ দিয়ে উঠেন, আজকেই বিচার করতে হবে। এই যে ব্লগার হত্যা করা হয়েছে, এদের প্রত্যেকের বিচার হবে যদি জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকে। এদের প্রত্যেককে বিচার করা হবে যারা এই ধরনের অঘটন ঘটাচ্ছে একটার পর একটা। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, এই শ্যামা ওবায়দের পার্টি তারা তাদের ক্ষমতায় থাকা অবস্থায় জিয়াউর রহমানের মামলাটা শেষ করে দিয়েছে, তা নিয়ে তারা আর বিচার করার ব্যবস্থা চেষ্টা করছে। সেটা আপনি দুঃখ পাচ্ছেন কেন? আমি দুঃখ পাচ্ছি এই কারণে, যে কোনো একজন মানুষ সে যত অপরাধী হোক তার বিচার হওয়া দরকার, সে যদি অপঘাতে মৃত্যুবরণ করে, সেই জন্য আমি দুঃখ পাই। এবং আমরা মনে করি আমরা দরকার হলে আমরা ওই বিচার করব। সময় দিন, আমরা জিয়াউর রহমান যারা হত্যা করেছে তার বিচার করব। আমরা প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার করব। একটা কথা বলে শেষ করি, বাস্তবতা আপনাদের বুঝতে হবে। গণজাগরণ মঞ্চ যখন শুরু করে, কাদের মোল্লার ফাঁসি হওয়ার জন্য জনগণ খুশি, রাস্তায় নেমে এসছে। আওয়ামী লীগের, ছাত্রলীগের সমর্থকরা শাহবাগে জমা হয়েছে এবং গণজাগরণ মঞ্চকে সমর্থন দিয়েছে। দেশের সব মানুষই দেশের মাননীয় প্রধানমন্ত্রী সংসদে বলেছেন যে তার যেতে ইচ্ছে করছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিরা সমর্থন দিয়েছে, মুক্তিযুদ্ধের বিরোধীরা দেয় না, সব মানুষ দেয়। কিন্তু সেই হওয়ার পরে তারপরে আমরা কাজগুলো শুরু করে দিলাম। সময়ের একটা চাহিদা থাকে, সেই সময়ের চাহিদাটা সেই সময় ছিল, অস্বীকার করার কিছু নাই। এবং সেই সময়টা আমাদেরকে শেষ করতে হবে। আপনার বক্তব্য স্পষ্ট পরিষ্কার। একটা শুধু আমি কথা অস্বীকার করি যে গণজাগরণ মঞ্চ এমন কিছু হয়ে যায়নি যাকে আওয়ামী লীগ থ্রেট মনে করবে। ওকে, কখনোই না। ফ্যান্টাস্টিক। আমি ডক্টর শামীম রেজার কাছে যাওয়ার আগে আমাদের একজন দর্শক রায়হান, উনি জানতে চাইছেন ডক্টর ইমরান আপনি কোন হসপিটালে জব করেন, আপনি যদি চট করে জবাব দেন আপনি তার জবের প্রতি কতটা রেসপন্সিবল বা সিনসিয়ার? ধন্যবাদ, এটা খুব ভালো প্রশ্ন। আমি আসলে ঢাকা মেডিকেল কলেজে আমি জব করতাম। আপনি জানেন যে আমি একটা পোস্ট গ্রাজুয়েশন করতেছিলাম বঙ্গবন্ধু মেডিকেলে। তো আমি যখন আন্দোলন শুরু হয় আমাদের গণজাগরণ মঞ্চে 8 ফেব্রুয়ারি আমাদের মহাসমাবেশ ছিল, নিশ্চয়ই আপনার মনে আছে। মহাসমাবেশে উঠবার আগে যেহেতু আমাদের সেখানে সুনির্দিষ্ট সরকারের কাছে 6 দফা দাবি ছিল, আমি তাই আমার মানে যে সরকারি চাকরি সেটি আমি রিজাইন করে এখন আপনি এক কথা আমি সরকারি চাকরি করছি না, আমি ব্যক্তিগতভাবে কাজ করছি। ডক্টর শামীম রেজা, আমাদের হাতে 40 সেকেন্ড সময় আছে। আমি 40 সেকেন্ডের মধ্যে যে বাস্তবতার কথা জনাব মিল্লাত বলছেন সেটির ক্ষেত্রে আপনি একমত কিনা? সেই কোনো কোনো ক্ষেত্রে এটা সত্যি যে আসলে ধৈর্য ধারণের এবং একটা প্রক্রিয়া বাস্তবায়ন করতে, কিন্তু আমরা যে কারণে শঙ্কিত হই বা মাঝে মধ্যে একটু উদ্বিগ্ন হই, সেটা পুরনো অভিজ্ঞতাগুলো তো ভালো না। অনেক জিনিস আমাদের রাষ্ট্রে চাপা দেওয়া থাকে, আবার হয় না, প্রয়োজনের জন্য আমরা রেখে দিই যে সময় মতো সেটা অন্য কাজে ব্যবহার করব। এই জন্য আমরা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি। কিন্তু মিলাদ ভাইয়ের মতো ওরকম স্থির ধীর মস্তিষ্কে আমরা কথা বলতে পারলে হয়তো আরো সুস্পষ্টভাবে বোঝাতে পারতাম।
মূল বিষয়টা হচ্ছে অবশ্যই প্রক্রিয়ার উপর আস্থা রাখতে হবে, প্রক্রিয়ার একটা নির্দিষ্ট সময় আছে, কিন্তু মনে রাখা যাবে পুরনো জিনিস যেন আমাকে আবার বিভিন্ন সময় উদ্বিগ্ন না করে। ডক্টর আর হাবিব একটা মিলাদ কথা মুন্না বলি, আমাদের আর হাতে আর বলা সময় নেই। যাবে না, মনে হয় যে- গুরুত্বপূর্ণ ডক্টর যে, ইমরান সরকার এবং অধ্যাপক শামীম রাজা, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।